হ্যালো, হ্যালো। আবার চলে এসেছি নতুন একটা পডকাস্ট নিয়ে। সরি, আগের উইকে কিছু আসেনি। কারণ আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল। আর ঠিক তারপরে আমার। হ্যাঁ, ঠিক তারপরে ওর। আমার শরীর খারাপটা ঠিক সানডে হয়েছিল, যেদিন আমাদের শুট করার ডে থাকে। সেই দিনকারই আমার জ্বরটা এসছে। তো আমরা একদম মাথায় প্ল্যান ছিল অন্য কিছু, বাট সেটা আমরা এক্সিকিউট করতে পারিনি। তো ইন্ট্রোটা হয়ে যাক। হ্যাঁ। হাই, আমি সাহেলি। হাই, আমি শাকনিক। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্কি শো। তো আজকে একটা স্পেশাল গেস্ট আছে, প্রচন্ড স্পেশাল গেস্ট। সে হচ্ছে আমার মা, হ্যাঁ। মিসেস সোমা চৌধুরী। সেটা তোমরা তো বুঝে গেছো এই থাম্বনেল দেখে। থাম্বনেল থেকে হ্যাঁ। বোঝাই গেছে। মিসেস মিমি। সোমা মিমি। সোমা চৌধুরী তো বলবি না। আচ্ছা, সোমা চৌধুরী বলা যাবে না, এখন মিমি। এইটা কেন এরকম কেন আন্টি সোমা চৌধুরী বলা যাবে না? সোমা নামটা আমি 25 বছর আগে হারিয়ে ফেলেছি, বাট ডকুমেন্টেশনে তো সোমাই আছে। কেন এরকম কেন? এখানে আসার পর মিমি সোমার কারণ ছিল অনেক। এ বাড়িতে আমি বিয়ে হয়ে আসার আগে এ বাড়িতে আমার এক ভাসুরের ঘরে যে কাজ করতো তার নাম সোমা ছিল, তাই জন্য আমার নাম সোমা থেকে মিমি। তো আমি ওটাই ইউজ করি এখন, নো সোমা বাবা, ডকুমেন্টেশনে। যেটা মানে ধরো এখন এবার ধরো এরকম হলো যে তোমার ভাসুরের ওখানটায় যে কাজ করতে আসলে সে তার নাম মিমি, তুমি কি তাহলে তোমার নাম চেঞ্জ করে দেবে? না, আমার নাম তো মানে অফিসিয়ালি তো সোমাই আছে, কিন্তু সবাই মিমি বলেই আমার চেনে। আমরা আজকে কি নিয়ে কথাবার্তা বলবো আমরা নিজেরাও জানি না। অ্যাজ ইউজুয়াল কোনো বাড়ি জানি না আমরা। আমাদের সেটআপ চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নতুন সেটআপ। ইয়েস, এটা একটু এখন কোজি, থেকে এটা বেশ সুন্দর। এখানেই করবে, কারণ এখানেই আমরা গল্প করবো এখন থেকে। আর তো আন্টি তুমি মানে তোমার বিয়ে হয়েছিল কত সালে? আমার বিয়ে হয়েছে 2001-এ। ভাবা যায় আমি জন্মেছি আর আন্টি বিয়ে করে নিয়েছে। বিশাল ব্যাপার। আমার মা কিন্তু অনেক ছোট কম্পারেটিভলি Young. আদার্স মাদের থেকে। না, মোটেই না। তুমি এত বড় একটা মেয়ে আমার, তার সাথে এত বড় একটা ছেলে আছে, তো আমি কম্পারেটিভলি অনেকটাই বড়। না এটা এবার ঠিক বলো। যে যদি আমরা ক্যাপশনে না লিখতাম বা যদি থাম্বনেলে না দিতাম যে উইথ আন্টি বা উইথ মাদার বা উইথ মাদার ইন ল, তাহলে কেউ বুঝতে বুঝতেই পারতো পারতো না। না। হ্যাঁ, সবাই ভাবতো যে হয়তো শৈলীর দিদিকে নিয়ে আমরা করছি আমার একটা। কমপ্লেক্স হতো। আমি বলছি যে ছোটবেলায় না, তখন একটু আমার অ্যাডাল্টহুড, এখনো অ্যাডাল্টহুডই, তখন একটু টিনেজ টাইপের। তো আমি রিক্সা করে গেলে আমার লোকজন আমাকে দেখতো না, আমার মাকে দেখতো। এটা যে কি একটা প্রেস্টিজের বিষয় না। ইভেন আমার সাথেও আন্টি, আমি তোমাকে বলি, যখন শৈলীর সাথে প্রথম আমার আলাপ হয়েছে, কথাবার্তা হচ্ছে বা কিছু হচ্ছে, তো ও যে স্কুলে পড়তো সেই স্কুলের কিছু সিনিয়র বলো বা আমার যে নিজের মানে আমার মাসির মেয়েরা, তারাও তো ওর স্কুল থেকেই পাসড আউট। তাদের সাথে যখন আমার কথা হয়েছে যে শৈলী বলে কাউকে চিনিস বা কিছু, যেরকম হয় আর কি প্রথমে জিজ্ঞেস করা, তো আমি সবার থেকে একটা জিনিসই জানতে পেরেছিলাম, সহেলি কি, সহেলিকে চেনে কিনা, আমি সেগুলো কিছু জানিনি। আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে সহেলির দাদাকে খুব ভালো দেখতে, আর যেহেতু ওটা গার্লস স্কুল, ওটা আমি অবভিয়াস ছিলাম যে শৈলীর দাদাকে ভালো দেখতে হবে, সেটা আমি পাবো। আরেকটা জিনিস আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে শৈলীর মা দুর্দান্ত দেখতে। না, শৈলীর বাবাকেও খুব সুন্দর দেখতে, হি ইজ ভেরি হ্যান্ডসাম। বাবাকে তো অবশ্যই ভালো দেখতে, মানে একটু রাগী, বাট ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি সবার ফার্স্টে, তোমার 2001-এ বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো তুমি মানে না, এটা বলার আগে আমি আমার ছোটবেলাটা দিয়ে একটু শুরু করি। একদম একদম। তো আমি ছোটবেলায় আমার ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে। আমরা হাজার রোডের বাড়িতে থাকতাম, আর সেখানে আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আমি, আমার ঠাকুমা, ঠাকুরদা, বাবা, মা, কাকা, কাকি, 2 কাকা, 2 কাকি, এদের সাথে থাকতাম। বাট আমি হলাম একজন মধ্যমণি সবার কাছে। মানে ছোটবেলায় এরম সময় আমি শুনেছি, সেটা তখন আমি অনেক ছোট, তো আমি এত সুন্দর ছোটবেলাটা গাবদু গুবদু ছিলাম, যেটা শৈলীও ছিল। তো এত গাবদু গুবদু ছিলাম, তো আমার বাবা রাস্তায় নিয়ে বেরোলে কেউ যদি আমাকে টাচ করতো, আমি প্রচন্ড কাঁদতাম। মানে লোকে ভাবতো ছেলে ধরা নিয়ে বেরিয়েছে। আমি একমাত্র আমার সেফেস্ট জোন ছিল আমার ঠাকুমা, তাকে আমি মা বলেই রাখতাম। আর আমি 2.5-3 বছরে গিয়ে কথা বলতে শিখেছি। বলেছি বাপি পা কোচলে কোচলে ধো, এটা আমার বাবার ভার্সন। আমি আগে কথা বলতাম না, আমি খুব কম কথা বলতাম। তো আমার ঠাকুমার কাছে আমি বড় হয়েছি। তো আমার ঠাকুমা, মানে সেখানে এরকমও দিন গেছে যে
রাত্রির বেলা মানে আমি ঠাকুমার আঁচলের গন্ধ না পেলে আমি ঘুমোতাম না। মানে মা যেটাকে আমি বুঝতাম সেটা আমি ঠাকুমাকেই বুঝতাম। মানে আমার ঠাকুমা আমাকে ওইভাবেই মানুষ করেছে। আফটার 5 years আমার কাকি বাচ্চা, মানে আমার পরের বোন যে হয়, সে 5 বছর ছোট, সে যখন আমার ঠাকুমা তাকে তেল মাখাচ্ছে, আমার তখন 5 years, আমি কিছুতেই শুনবো না আমাকেও পায়ে ফেলে ওরম ভাবে তেল মাখাতে হবে, আর সেটা আমার ঠাকুমা করেওছে। বাবা তো তারপরে আমাদের ছোট মানে আমার ছোটবেলাটা তো ভীষণ সুন্দর, কারণ আমরা সবার সাথে থাকতাম। ঠিক বিকেল হলে কত বন্ধুদের সাথে, পাড়ার বন্ধুদের সাথে খেলতাম, সেই হাইড অ্যান্ড সিক, তারপরে অনেক লক এন্ড কি, তারপরে কুমিরডাঙ্গা, তারপরে একটা গেট ছিল, আমাদের একটা গেটের ধার ছিল বিশাল বড় একটা, অনেকটা জায়গা নিয়ে। ওই লালকা মাঠটা যদি ধরো তোমরা, ওই লালকা মাঠটা পুরোটা ধরো গেট আর এরকম জায়গা ছিল। আমরা একটা বলতে পারো একটা ভেতরে কমপ্লেক্সের, মানে এর মধ্যে আমরা সবার আলাদা প্লট ওখানে ছিল। তো আমরা ওরকম খেলতাম একবার। আর সন্ধে মানে ধরো খেলার শেষে তোরা দেখ ওখানে আমরা সব গল্প করতে বসতাম, আর গল্পটা তো ভূতের। তার মধ্যে একজন আমাদের থেকে বড় ছিল, সেটা হলো অচিন্তদা। আর আমার বন্ধুদের মধ্যে ছিল ভুতু, বুম, তারপরে না ভুতু হলো এখন ডাক্তার, বুম ইঞ্জিনিয়ার। এবার জানি না এই পডকাস্টের থ্রু দিয়ে তারা দেখতে পাবে কিনা। তারপরে পার্বতী, এরা সবাই মিলে আমরা খেলতাম। আরো নামগুলো মনে পড়ছে না, ভুলে গেছি, বয়স হচ্ছে তো ভুলে গেছি। এবার টুকাই, যার সাথে টুকাই নিয়ে একটা ইনসিডেন্ট বলবো। তো এরকম আমরা বসে সব ভূতের গল্প শুরু হতো, আর বলতো ভূতু। ও সব থেকে বড় মানে বোদ্ধা হিসেবে ওকে রাখা হতো, ও বেশ জ্ঞানী ভাবে। আর ও করমচাঁদ কিটি খেলতাম। এবার ভূতু করমচাঁদ হতো আর আমি কিটি হতাম। আমরা শুধু, আর সব বুম যেহেতু একটু মোটা সোটা গাবদু গুবদু ছিল, ও সবসময় ওকে চোর বা ডাকাত করা হতো বা মার্ডারার এরকম কিছু করা হতো, আর আমরা শুধু খুঁজতাম কোথায় কি পড়েছে। আর সবাই ভিকটিম যার বাড়িতে হচ্ছে। কিন্তু আমরা কেউ, এবার সবাই রেগে যেত, ভূতুর সাথে কেন আমি কিটি হব, সবাই কিটি হবে, সে না হবে না, সেটাই হাইট দরকার হবে, হাইট নেই হবে না, এই নিয়ে ঝগড়া হতো। যেই ঝগড়া শুরু হতো তখনই আমরা দৌড়াদৌড়ি করে লক অ্যান্ড কি, সাডেন ক্যাচ, এগুলো আমরা খেলেছি ছোটবেলায়। কিন্তু এটার মধ্যে কোনো, আমরা আজকালকার মা, মানে যারা আমরা মা হয়েছে, আমরা খুব ভাবেছি যে আমার ছেলে মেয়েকে বেরোতে দেবো না, এদের সাথে মিশে। এটা কিন্তু আমাদের বেলায় ছিল না। তুমিও করেছো কোথায়? আমি পাড়ার এই 2 মিনিট কি 1 মিনিট, না আমি সেটা নিয়েও আমি একটা ঘটনা বলবো কেন আমি এই জিনিসটা করেছি। তো খেলতে হবে না, আরে ভাই কোনো আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে দেবে না আমাকে। তার জন্য তুমি অনেক ক্যারাটে শিখেছো, তুমি ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন, এশিয়ার ইন্টারন্যাশনাল আন্ডার-16 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়ন। আমি বেশি কিছু বলি না। তুমি এই যে ধরো, মানে তুমি যেরকমটা গল্প বলছো, আমি তাকে বুঝতে পারলাম যে তোমার লাইফে, মানে সবার লাইফের এক একজন এরকম কেউ থাকে যে যাকে তারা নিজের সেফ প্লেস মনে করে, বা সেটা অনেকের কাছে চেঞ্জও হয় বা অনেকের কাছে কনস্ট্যান্টও থাকে। তো তুমি আস্তে আস্তে যখন বড় হলে, তারপর তুমি মানে, আমি বড় অবধিও আমার ঠাকুমার কাছে খুব আদরের জায়গায় একটা। আর আরেকটা ঘটনা আমি খুব বলি, আমার দুটো, মানে এটা খুব মেমোরেবল। আমার বোন, তখন আমরা একটু বড় হয়েছি, মানে আমার বোন মানে কি আমার কাকার মেয়ে, বড় মেয়ে। তো আমরা দুজনে খুব খেলতাম। দুটো বড় বড় আমাদের চেয়ার ছিল, মানে বেশ বড় চওড়া চেয়ার, শৈলীও দেখেছে যে ওই চেয়ার দুটো জোড়া করে আমরা সমুদ্রে পাড়ি দিয়েছি। এবার আমার একটা পুতুল ছিল, তার দুটো হাত ছিল না, পাও ছিল না, বডিটা শুধু ছিল। তো আমার ঠাকুরদা তাকে তেবড়ি বলে ডাকতো। তো তেবড়ি, আমাকে বলতো তেবড়ির মা, আর তেবড়ির মাসি হলো আমার বোন। আমরা দুজনে সেই ওপর দিয়ে চাদর দিয়ে, ভেতর গরমে ঘামছি, আমরা সমুদ্রের মধ্যে দিয়েছি। মানে আমার ঠাকুরদা আমাদের চেঁচিয়ে ডাকতো তেবড়ির মা, আমরাও রেগে যেতাম, চুপ করো। আচ্ছা, তুমি তো তোমার এবার বাচ্চাবেলার কথা বললে, তো এবার তুমি বলো যে আফটার তোমার দিদার ডেথ, তুমি যে 2001 বিয়ে করে নিচ্ছ বলছো, তো সেটা কি করে হলো? আফটার বিয়ে তোমার এক্সপেরিয়েন্স বলো। বাবার সাথে পরিচয় হয়েছিল একটা ট্রেড ফেয়ারে, সেখান থেকে বাবাই প্রপোজাল দেয়, সেখান থেকে 2 বারের মতেই বিয়ে হয়েছে।
বাবার এই বাড়ি থেকে গিয়ে কথা বলেছে, সেটা বাবার পুরো ম্যানেজ করে পারি, এবার আমার বাড়ি থেকে এসে কথা বলেছে। তো এবার আমাদের বিয়ে হয়েছে। আফটার বিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে, সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে প্রচুর অনেক কিছু শিখেছি আমি জীবনে, ভালো শিখেছি, ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স, অনেক কিছু হয়েছে। সেই এক্সপিরিয়েন্স গুলো একটু বলো। সেগুলো তো আমি অন ক্যামেরা কিছু বলতে পারছি না। দাঁড়িয়ে বলবো যে তোমরা নিজের পায়ে, সবাই জন্য আমি বলবো, নিজের পায়ে দাঁড়াও। বাবা মা দুদিকে, মেয়ের দিকেও বলবো বাবা মা, ছেলের দিকেও বাবা মা, তারা নিজেরা কেউ ইনভলভ হলো তার আফটার ম্যারেজ লাইফ। এই ইনভলভ হলে সম্পর্কটা কারোরই নষ্ট হয় না, যারা হাজবেন্ড ওয়াইফ তাদেরই নষ্ট। কিন্তু এখানে আরেকটাও বলবো যে দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনেই কমপ্লেন করে তার বাবা মার কাছে, কিন্তু এখানে সবাই আমরা বাবা মার দোষটাই দেখি। মেয়ে তার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে, ছেলে তার শ্বশুর শাশুড়ির দোষ দেবে, কিন্তু তাদের কাছে কিছু করেনি। তাদের কাছে তাদের সন্তান, সে অবভিয়াসলি সন্তানের পাশে থাকবে। আমি যদি বলি বাট অ্যাজ আ মা বাবা আমার মনে হয় যে তোমাকে নালিশ করতে আসলেও তুমি সেটাকে অ্যাভয়েড করো, বলো যে আমি জেনে কি করবো, তোমাদের ফ্যামিলির ম্যাটার। সবাই সবার মানসিকতা দিয়ে এটা বিচার হয় যে কে ইনভলভ হবে। এবার যদি তোমাকে যদি পছন্দ না হয় তোমার শ্বশুরবাড়ির লোকের কাছে, তাহলে সেখানে তোমার এগেনস্টে তারা দাঁড়াবে। তোমার মানে যেখানে তোমার কোনো কিছু ফল্ট পাবে সেটা নিয়ে একটা কিছু দেখতে চাবে। যেটা হয় আমি দেখেছি হ্যাঁ, আমার বাড়িতে, যেহেতু ও আসার পর থেকে ওকেই পছন্দ করে, তো যা হয় সব ফল্টগুলো আমারই বের হয়। দেখ এবার তুমি বাবা ট্যুরে যেত, হ্যাঁ তুমি বাইরে যেতে বললে, তো এবার লাভ লাইফ তো শুনলাম। কিন্তু তোমার এরকম হয়েছে যে আমি খুব কান্নাকাটি করেছি ছাড়তে গিয়ে এয়ারপোর্টে। আমি একা বাড়ি ফিরে এসে পরক্ষণে দেখি শৈলীর বাবাও ফিরে এসছে, যে আমাকে ছেড়ে যেতে পারেনি, এর জন্য অনেক সময় চাকরি করে ট্রান্সফার হয়েছে। অবভিয়াসলি আমি বলবো যে আমি অবভিয়াসলি দোষটা দেবো, কিন্তু যদি আমি অন্য দিক দিয়ে চিন্তা করি বা তোরা যদি চিন্তা করিস, আমি কিন্তু কোথাও একটু ভুলছিলাম। হ্যাঁ তুমি তখন ছোট, তখন মানে ছোট থেকে বড় কথা, আমি আমার হাজবেন্ডের কোম্পানি চেয়েছি। ঠিকই আছে, মানে তখন যদি বাবার পার্সপেক্টিভ দিয়েও দেখি, তখন বাবাও তো খুব একটা তো বড় ছিল না, না, হ্যাঁ তাই না? তার পক্ষেও সবকিছু ম্যানেজ করে তাকেও করাটাও করতে হয়েছে, কারণ প্রচুর ম্যানেজ তারপর করেছে। এস্টাবলিশড হতে হয়েছে, সবকিছু করতে হয়েছে, সেটাকে ধরে রাখতে হয়েছে। তোমারও সেম, তুমি মানে ভাইস ভার্সা, দুজনেই স্ট্রাগল করেছে, দুজনে এখন একসাথে আছে। তোমার আন্টি কি মনে হয় যে একটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেরকম যে পজিশন সোসাইটি, তাতে একটা মেয়ে বা একটা ছেলে বিয়ে করার কোন বয়সে ঠিক, যে এই সময় বিয়ে করাটা উচিত? নিজের পায়ের মেয়েদের স্পেশালি, ছেলেরা তো দেখ জমি শক্ত করবি, সে চাকরি করবে এ করবে, কিন্তু মেয়েরা না, নিজের জমি শক্ত না হলে পরবর্তীকালে কিন্তু সমস্যা হয়। কিছু চাইতে গেলে সবসময় আমি আমার হাজবেন্ডকে বলবো, কেন আমিও তাদের সাথে যদি কন্ট্রিবিউট কিছু করতে পারি, তো আমার সংসারটা আরো ভালো চলবে, আরো বেটার হবে। আমি আমার হাজবেন্ড একটা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটের ধরো ইন্টেরিয়রটা আমি করলাম, সব আমার হাজবেন্ডের ঘরে দিলাম না, তাতে কি হবে? সংসারটা আরো স্মুথ চলবে, আনন্দে চলবে। আর এই জায়গাটা কিন্তু আমার বলতে পারো শৈলীর বাবাই আমাকে জায়গাটা দাঁড় করিয়েছে যে কিছু করো। এইটা আমাকে একদম পাখি পড়ার মতো বুঝিয়ে, মানে ইনফ্যাক্ট আমি এখন যা কাজকর্ম করি বা যা এতে আছি লিগাল এতে, তো তাতে শৈলীর বাবার 100% কন্ট্রিবিউশন আছে। যদি আমরা একটু সহেলির ছোটবেলাতে আলোকপাত করতে পারি তাহলে খুব ভালো হয়। এরকম একটা ইনসিডেন্ট আমি মনে করিয়ে দেবো। সহেলি, হ্যাঁ আমি আরো বলি, সহেলি ওই দরজার মাথায় লেগে যাওয়াটা, তারপর অনেক কিছু আছে। সহেলি বাবা না থাকলে ফোন করাটা, এই ব্যাপারগুলো যদি একটু প্রচুর কিছু। তো আমি সহেলির বার্থ থেকে বলা শুরু করছি। সহেলি যখন আসে, তো আমি ভীষণ রোগা হয়ে গেছিলাম, ভীষণ, আর প্রচুর খেতে ভালোবাসতাম, প্রচুর, মানে গোগ্রাসে খেতাম, আর মিষ্টি মানে মারাত্মক, মানে প্রচন্ড মিষ্টি। তো আমরা তখন তিনসুকিয়ায় থাকতাম,
তিনসুকিয়া ওখানে শৈলীকে যখন আমার ওখানে একবার একটা ইনসিডেন্ট খুব বড় হয়, তো শৈলীর বাবা আমাকে বাজার করে রিক্সায় তুলে দেয়, অফিসের কাজ ছিল তখন। তো আমি 8 মাসে রিক্সাটা উল্টে গিয়ে আমি সব বাজার সমেত পড়ে যাই। পড়ে যেতে সবাই ধরে টরে আমাকে বসায়, যেহেতু তিনসুকিয়া জায়গাটা খুব ছোট, তোর বাবা অব্দি খবর যায়, তো ডাক্তার দেখে, ডাক্তার বলে যে বাচ্চা এরকম মুভমেন্ট পাচ্ছে না, তো এখানেই সিজার করে দিতে হবে। তো আঙ্কেল আমাকেও বলে যে তুমি কি মনে করছো, তো আমি ওয়েট করে বলছে দেখুন, মানে একটা সাইডে গিয়ে ও যা জিনিস ছিল চুপ করে ঘাপটি মেরে বসেছিল। আর তারপরে এই কথাটা আমি জন্মাইনি, আমার কোনো সেন্স নেই, আমি ঘাপটি মেরে বসে থাকবো। হ্যাঁ, না আমি এবার যেটা বুঝতে পারলাম যে এই যে ডিফেক্টটা যেটা মাথায়, সেটা আমি ওটাই ওর মাথায় কোনো মানে ডিফেক্ট ওটা নেই, উল্টে গিয়ে মাথায় লেগেছিল বলেই ও হয়তো বেসিক্যালি এখন ভীষণ স্পষ্ট, মানে ঠিক ঠিক ভুল ভুল এটা ওর বলার অভ্যেস আছে। কিন্তু আরেকটা জিনিস আছে যে ও ভীষণ স্টাবন। আরে আমার ছোটবেলার কথা বলছিল তো, এখন হ্যাঁ। আমার ক্যারেক্টারিস্টিক্সে চলে যাচ্ছে। তো তারপরে ওর বার্থ হয়, বার্থ হওয়ার পরে সিজার, আমার হেভি ব্লাড লস হয়, তাতে আমার প্রচন্ড জ্বর আসে, সেই কাঁপুনি 3-4টে কম্বল দিতে হয়। তো ওর সিজার হওয়ার পর হসপিটালে কি হয় যে বাচ্চাকে অন্য মায়ের কাছে পাঠায়, অন্য মারাও ভয় পেত ওকে খাওয়াতে, তারা বলতে আগে আমি আমার বাচ্চাকে খাইয়ে নি তারপর ওকে খাওয়াবো। কি বাবা! হ্যাঁ, অন্য মারাও ভয়, আর মাথা ভর্তি চুল ছিল। আমি আমার সোমরাজের বেলায়, আমি তোকে একটা ঘটনা বলি, সোমরাজের বেলায় আমি যেদিন হয়েছে তার পরের দিন সোমরাজকে পেয়েছি। শৈলী যেদিন হয়েছে সেদিন রাত্রিবেলা আমার যে সিস্টার ছিল, তোমার মেয়েকে একটু দেখবে, আমি না পারছি না, যন্ত্রণা তো কোমর থেকে যা হয়, ভেরি পেইনফুল। জয় বলে যে সিজারে খুব আরাম, ওটা মারাত্মক পেইনফুল। নিয়ে এসে দিল, উমা সে তো চোখগুলো বড় বড় ড্যাব ড্যাপে, মাথা ভর্তি চুল, ফর্সা ধবধবে একটা বাচ্চা এসে আমার কাছে দিল, নাদুস নুদুস গাবদু গুবদু। তো বলছে একটা কথা বলবো, আপনি একটু দেখবেন, খাওয়াতে পারলে অন্যের মারা বলছে আগে তার বাচ্চাকে খাওয়াবে তারপরে আপনার বাচ্চাকে খাওয়াবে। আমি ওর গাল টিপছি, মানে আমার কাছে মুখের উপর দিয়ে গেছে, আমি ওর গালটা টিপছি, কি মিষ্টি বলে। এইটা হয়ে তারপরে আমরা 2 মাসের মাথায় ওকে নিয়ে এখানে একটা ব্যাপার আছে, ওর বাবা সবার সাথে তিনসুকিয়ায় বলে এসেছিল যে আমার কিন্তু মেয়ে হবে, চ্যালেঞ্জ, মেয়ে হয়ে নিয়ে আসলে সবাই, মানে ও যখন আমরা তিনসুকিয়ায় 2 মাসে নিয়ে গেছি, এত সুন্দর দেখতে ছিল, আর মাথা ভর্তি চুল ছিল, আর ভীষণ স্পিড। তো ওর বাবা খাওয়ায় সবাইকে, এটা একটা ঘটনা। তারপর ও আস্তে আস্তে বড় হয়, কিন্তু ও ভীষণই শান্ত, মানে খাটের মধ্যিখানে বসিয়ে রাখলে ওখানে বসেই ওর মতন খেলতো। কিন্তু তারপর যখন একটু বড় হলো, ওরে বাবারে, আমরা গুয়াহাটিতে কনকনে ঠান্ডা, তোকে কি বলবো শাগনিক, মারাত্মক ঠান্ডার মধ্যে আমরা তখন পায়ে ওকে মোজা টোজা পরি, মানে খাটের তলায় মানে কাঠ কয়লা জ্বালিয়ে খাট গরম করা হতো, যে তখন ওইভাবে হিটার হয়নি, তো গরম করা হতো। তো ওকে হঠাৎ করে ওর বাবা দেখি এক করে উঠেছে লাইট ফাইট জ্বালিয়ে, এবার ওর বাবা ছাড়া ঘুমোতো না ছোটবেলার থেকে, মানে 2 মাস বয়স থেকে ওর বাবা ওকে রাত্রিবেলা দুধ করে খাওয়াতো, পাশ করে দেখতাম যে আচ্ছা খাওয়াচ্ছে, আমি আবার উল্টো দিক ঘুরে আমার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম। তো ওর বাবার সাথে আউ 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 করে কথাবার্তা সর্বস্ব কিছু। এইবার ওকে সোয়েটার টোয়েটার পরে আমরা না সেদিনই আমরা ভেবেছি কি করব, ছোট সবে হাঁটতে শিখেছে টুকটুক করে, আর শৈলীর বাবার একটা অভ্যেস ছিল খাট থেকে কি করে নামতে হয় শিখিয়ে দিত, সেটা সোমরাজকেও শিখিয়েছে প্লাস শৈলীকেও শিখিয়েছিল। তো ও নেবে গিয়ে সোয়েটার পরে পুরো চান করে ঠান্ডা জলে এসে আস্তে করে বাবার মাথায় হাতটা দিয়েছে। ওর বাবা বলছে এর চেয়ে মেয়ের তো নিউমোনিয়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সোয়েটার ছাড়িয়ে সর্বস্ব করে মুছিয়ে মানে গরম ভাপ দিয়ে গরম দুধ করে ওকে খাইয়ে, ও মামে দিব্যি আউ আউ করে খেলে টেলে দুধ খেয়ে ঘুম, আর সারা রাতের ঘুমটা আমার নষ্ট হলো, বাবাও ঘুমিয়ে পড়লো মেয়েকে জড়িয়ে ধরে। তোমার নষ্ট হলো, তুমি তো তোমার ছেলেকে জড়িয়ে ঘুমাচ্ছিলে। না, উঠে কি জামা কাপড়টা ছাড়াবে? বাবাই তো ছাড়িয়েছিল। না, আমিও ছাড়ি, আমি দুধটা করে দিলাম, তোকে খাওয়ালাম। তুমি তো বলেছিলে যে আমি দেখে পাশ ফিরে শুয়ে না, ওটা তো ঝামেলা লেগে গেছে, ঝামেলা লেগে গেছে। না না, এবার হচ্ছে যে সেটা হলো চান ঠান করলো,
এবার তারপরে আমি শুনছি আঙ্কেল তো কাজের জন্য বাইরে 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 যেত, ও বাবা ওই তখন ঘটনা আর বলিস না। একটা মানে ফোন যেত, আমি জানি। আমি আর শৈলী আর সোমরাজ হ্যাঁ এবার ওদের রাখতাম, হঠাৎ আঙ্কেল ধর ফোন করলো, তখন ছোট ছোট হ্যাঁ। ওই সেল ফোন ছিল, কিপ্যাড মোবাইল। আমার বাবা ফোন করেছে, আমরা কথা কথা বলছি, এবার দেখি ও দাঁড়িয়ে, ওর বাবা তো মেয়ের সাথে কথা বলবেই, মেয়ে ওর প্রাণ, মা বলে ডাকে মেয়েকে, ফোনটা দিয়েছে, ও মা দেখি বারান্দায় চলে গেল। কি হলো? সোমরাজ তো আমার স্পাই, পিছন পিছনে ও লুকিয়ে লুকিয়ে শুনছে, মা বাবাকে বলছে আমাকে কেউ খেতে দিচ্ছে না, আমাকে কেউ কিছু করছে না, তুমি এক্ষুনি বলে কাঁদছে। ও সিনেমার অ্যাক্টিং কি করছে, তার আগেই বসে বসে ও খাবার খেলো আমাদের সাথে রোল। লাগতেও আমার একবারও না, না মোটেই না। পেছনে লাগার সাথে আর শৈলী কিছুতে কিছুতেই ভয় পেত না, কোনো ভূতে কোনো কিছুতে, ও কিছুতেই ভয় পেত না। ওর দাদাকে ও এসকর্ট করে নিয়ে যেত, যে কোথায় লাইট জ্বালাতে হবে, চল আমি জ্বালিয়ে দিচ্ছি, তো ভয় পাচ্ছিস, আমি দাঁড়াচ্ছি। ওর দাদা উল্টে ভীতু। হ্যাঁ, তো এটা আরেকবার শৈলী এমনি শান্ত, মানে ওকে নিয়ে আমার খুব একটা না সোমরাজ বা শৈলীকে নিয়ে আমার খুব একটা মানে আই এম ভেরি লাকি, মানে আমি আর আঙ্কেল ভেরি লাকি যে শৈলী সোমরাজের মতন এত ভালো একটা ছেলে মেয়ে পেয়েছি। কিন্তু মুখ যা বাবা, ঝামটি বুড়ি পুরো। আচ্ছা, তো আরো ঘটনা আছে, এটা কিন্তু এই পডকাস্টে বলা যাবে না তোদের। হ্যাঁ হ্যাঁ ঠিক, সেই গল্পগুলো আমরা বলবো না, আমি কিছু বলবো না। ক্যাম্পে গিয়ে কি হয়েছে আমি কিন্তু জানি না, ব্যাগে করে কি এনেছে সেটা বলবো না, কেন গন্ধ বেরাচ্ছিল আমি সেটা জানি না। ও ব্যাগ দিলে একটা ব্যাগ। আর আজকালকার দিনে এখন এমন জায়গায় চলে যাচ্ছে ফিনান্সিয়ালি বলো বা সব দিক দিয়ে, যে ধরো আমি বিডি মেমোরিয়ালে পড়াশোনা করেছি, আমার বাবা যখন আমাকে ভর্তি করিয়েছিল তখন 500 টাকা মাইনে ছিল, যখন আমি স্কুল ছেড়েছি তখন আমার 7,000 টাকা মাইনে। এবার মানে ক্লাস 12 আমি তো একটা স্কুলেই পড়েছি, তো এখন মানে আমার যখন বাচ্চা কাচ্চা হবে, যদি আমি মনে করি যে আমার বাচ্চা কাচ্চাকে কোনো একটা ভালো প্রাইভেট স্কুলে পড়াবো, তাহলে মোটামুটি মানে আমি জাস্ট নর্মালি বলছি, ধরো আমার বাবা আমাকে প্রাইভেট স্কুলে পড়িয়েছে, এবার আমি সেই ক্ষেত্রে দিয়ে দেখি যে আমার ছেলেকেও আমি ঠিক সেম ফ্যাসিলিটি ওয়ালায় কোনো একটা জায়গায় দেবো। আমি এসিতে যখন পড়াশোনা করেছি, আমার ছেলেও এসিতেই পড়াশোনা করবে, সেটা করতে গেলে মোটামুটি যেই লেভেল অফ ইনকামটা দরকার, সেটা আজকালকার দিনে আমার মনে হয় একজনের পক্ষে করা সম্ভব না। কিন্তু আমি এখানে একটু ইন্টারাপ্ট করলাম, শৈলী কিন্তু বাংলা মিডিয়াম থেকে পড়েছে, গভর্নমেন্ট স্কুল থেকে পড়েছে, আর শৈলী কিন্তু পুরো ক্লাস 12 গভর্নমেন্ট স্কুল থেকে পড়েছে। আমি বলবো যে বাংলা ক্লাস 12, আমি ক্লাস 5 থেকে সম্মিলিততে পড়ে ক্লাস 12 অবধি বললাম। তো আমার কথা হচ্ছে যে যারা বাংলা মিডিয়ামে পড়ে না, তারা ইংরেজিটা ভালো বোঝে আর লিখতেও ভালো পারে। এটা আমি মাত্র দেখি আর না, এখানে একটু আমরা ডিফার করতে চাই, কারণ আমার ক্লাসে আমি অনেকেই দেখেছি তারা ইংলিশ থেকে ঠিক করে পড়তো। এটা ডিপেন্ড করে। কিন্তু আরেকটা জিনিস আমি বলবো, শৈলী যেহেতু সম্মিলিত গার্লস থেকে পড়েছে, ভীষণ ভালো। আমি ওর স্কুলে গিয়ে ওর হয়ে কমপ্লেন করতাম, আর ওর টিচাররা ওকে বাঁচাতো। আমি বলতাম ও পড়াশোনা করে না, সারাদিন ফোন ঘাটে শুয়ে থাকে, তখন না ছিল না আমার টিভি দেখে শুয়ে থাকে। টিচার ও যাই করুক ভালো রেজাল্ট তো করছে। এইটা একটা ইনসিডেন্ট বলি, আমার মনে পড়লো। শৈলীর সাথে তখন আশা করি মোটামুটি 1-1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি ওর সাথে রয়েছি বা সব কিছু। আমি অটোতে উঠেছি বাবা ওদের থেকে, আমার যে স্মার্ট ওয়াচটা পড়েছিলাম, সেই স্মার্ট ওয়াচের ওয়ালপেপারটা হচ্ছে ওর আর আমার একটা ছবি ওয়ালপেপারে ছিল। আমি তো এবার নর্মালি দেখলাম ফোন এসছে না কি এসছে, ওই হয়তো আমাকে ফোন করছিল, কারণ ওর টিউশন পড়াতো তখন গড়িয়ার দিকে, তো গড়িয়ার ওখান থেকে আমি ওইদিকে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম মোবাইলে ফোন এসছে, তো আমি ফোনটা ধরেছিলাম, মেসেজ এসছে, কিছু একটা এসছে, তো সেই ক্ষেত্রে আমার ওয়াচটা অন হয়েছে। অন হওয়ার পরে দেখলাম আমার উদ্বাস বলাটা আমার কি নাম ছিল, আমাকে লোকজন ঘুষি মারবে না, থ্রেট দিয়ে দেবে। তো ওদের যে আর কি স্কুল জেএসবিবি যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়, সম্মিলিত যে স্কুল আর কি, শহীদ যে স্কুল, সেখান থেকে দেখলাম ওখান থেকে একজন টিচার, মানে স্কুলের স্টুডেন্টরা টিচারের মধ্যে তো খারাপ করা যায়, তো সে দেখলাম বেশ টিচার। আমি ওকে তো বর্ণনা দিলাম, সে ও তারপর বললো যে আছে এই টিচার হতে পারে। তো আমি দেখলাম যে সে প্রথমে যখন উঠলো, উঠে দেখলাম সে মোবাইল ঘাটছে সব কিছু। তো তারপর সে যখন পাশে বসেছিল, তখনই মোবাইলে মানে আমার স্মার্ট ওয়াচের স্ক্রিনটা অন হয়েছে। তাকে উনি দেখলো যে ওখানটায় আমার আর শৈলীর ছবি।
তো তারপরের মজার ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু ওনাকে চিনি না, উনি আমাকে চেনে না। উনি হঠাৎ করে আমার মুখের দিকে তাকিয়ে হাসলো কিছু। এবার আমার ওটা অকওয়ার্ড লাগছে যে আমার দিকে তাকিয়ে হাসছে, মানে কি ব্যাপার। আমি বুঝতে পেরেছি যে হয়তো উনি শৈলীকে চেনে, সেই জন্যই হাসছে। হঠাৎ করে দেখলাম উনি অনেক মানে অটোতে মোটামুটি উনি গড়িয়া পদ্মশ্রীর দিকে ওই দিকে গেল। তো ততক্ষণ অবধি উনি আমাকে কোনো কিছু বলেনি। যখন অটো থেকে নামছেন তখন উনি আমার দিকে দেখলাম হাসে, তখন বলছে এই তুমি শৈলীকে চেনো? হ্যাঁ চিনি। আমি সেই বুঝতে পারলাম যে মানে ফেমাস ছিল, মানে প্রিন্সিপাল পর্যন্ত ওর সাপোর্টে। আমি প্রিন্সিপালের ঘরে গিয়ে বলছি প্রিন্সিপাল না সহেলি তো ভালো রেজাল্ট করে, আপনি কেন বলছেন? আমরা টিচার ইনচার্জ প্রিন্সিপাল তখন সবে সবে রিটায়ার করেছে, তো অন্য প্রিন্সিপাল আগে যে সেই প্রিন্সিপালও আমাকে চেনে। আমি লাস্ট বেঞ্চে বসেছি, উনি ম্যাথস করাতেন। আমি লাস্ট বেঞ্চে বসেছি, দেখে আমাকে বলছে তুমি লাস্ট বেঞ্চে বসে আছো কেন, তুমি সামনে আসো সামনে আসো, শৈলী তুমি এত ভালো না, তুমি সামনে আসো। আমি ছিলাম একটু ফেমাস, আমার মধ্যে একটু লিডারশিপ কোয়ালিটি আছে। আবার বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার হ্যাঁ, বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আমি পড়াশোনার দিক দিয়ে কিন্তু জীবনে কোনো অ্যাওয়ার্ড পাই না। আমি ক্যারাটে করে ওখানে অ্যাওয়ার্ড পেয়েছি, আর একটা পেয়েছি খালি। আমি ঘটনাটা বলছি কি ঘটেছিল। স্কুল ছুটি হয়েছে, আমি বাইরে, এবার স্কুল ছুটি হলে গেট দিয়ে না মনে হয় না গরুর পাল বেরোচ্ছে, ঠিক আছে। তো আমি হেঁটে সরে সাইডে দাঁড়িয়ে আছি, তো এবার সবাই ফুটপাথ দিয়ে হাঁটছে, তো দুটো ম্যাম ওই উল্টো পার দিয়ে আসছিল। তো আমি না ওনাদের দেখে আমি সাইডে দাঁড়িয়ে পড়েছি, মানে কি কিছু ভাবিনি, আমি জাস্ট করে ফেলেছি। তো আমি সাইডে এসে দাঁড়িয়েছি, ভালো কথা। ম্যাম আমাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিস? আমি বাড়ি যাচ্ছি। তারপরে দাঁড়িয়ে আছিস কেন? আপনারা যাচ্ছেন এত ভিড়ের মধ্যে, তাই জন্য আমি দাঁড়িয়ে গেছি। তারপর দেখলো কিছু বললো না, চলে গেল। তারপর হঠাৎ করে আমাদের পরের বছর, তখন ক্লাস 10-এ উঠেছি আমি, তো আমি অ্যানুয়াল ফাংশন দেখি আমাদের লিস্ট, যারা অ্যাওয়ার্ড পাবে তাদের লিস্ট টাঙিয়েছে একদম টিচার্স রুমের পাশে। আমি হাঁটতে হাঁটতে আমি তো খুব চড়ে বেড়াতাম, হ্যাঁ। তো আমি হাঁটতে হাঁটতে করিডোরে দেখছিলাম, আমি স্কুল ক্যাপ্টেন ছিলাম, হ্যাঁ। তো আমি বলে দিলাম আর কি। তো আমি ওইখানে গিয়ে ওই লিস্টটাতে দেখছি কে কি পেয়েছে। হঠাৎ করে দেখি একটা আলাদা সেকশনে আমার নাম লেখা, আমার নাম, আমার ক্লাস 10-এর রোল নাম্বার, মানে সেকশন সব। কি হলো ব্যাপারটা? আমি অ্যাওয়ার্ড পাচ্ছি কিসের জন্য? আমি তো পড়াশোনায় ওরকম ভাবে দারুণ স্টুডেন্ট নয়, মিডিওকার স্টুডেন্ট। আমি কি হলো? পরের দিন অ্যানুয়াল ফাংশন, তো আমার নাচ করার কথা, তো আমি গেছি। তো প্রোগ্রামের আগে অ্যাওয়ার্ডস গুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তো হঠাৎ করে আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখে নেবে, আমি বেশি লেন্দি করছি না। তো হঠাৎ করে হঠাৎ আমাকে স্টেজে ডেকেছে, হঠাৎ করে বলছে যে যেরকম ক্লাসের সেরা মেয়ে হয় সেরকম স্কুলের সেরা মেয়ে, সেটা হচ্ছে আমাদের সহেলি। আই লাইক ও মাই গড, আমাকে বলছে যে স্কুলের সেরা মেয়ে। আমি বিশাল ব্যাপার, বিশাল অরা, আমার অরা একদম 1000+ হয়ে গেছে। তো সেই কারণে ওইটা দিল, অ্যাওয়ার্ডটা দিল। অ্যাওয়ার্ড মানে একটা বই দিয়েছিল, বইটা দেওয়ার পরে আমার যে ফেভারিট ম্যাম এসএস ম্যাম, সে আমাকে বলছে তুইও অ্যাওয়ার্ড পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ, আমি কেন অ্যাওয়ার্ড পেয়েছি আমি জানি না। তো এটাই হচ্ছে ঘটনাটা, আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে পাবে। আরেকটা অন্য ধরনের পুরস্কার, সেও সুকন্যা পুরস্কার, যেটা আমাদের প্রাক্তন সম্পাদক সন্তোষ কুমার বিশ্বাস দিয়ে গেছে। সন্তোষ কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার, সেটা হচ্ছে স্কুলের সেরা মেয়ে, ক্লাসের সেরা মেয়ে। এই হলো স্কুলের সেরা মেয়ে, সে হলো আমাদের স্বর্ণিনী চৌধুরী। তার মিষ্টি ব্যবহার আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে, এমনকি স্কুলের মধ্যে না, ওর একটা গুণ আমি সেদিন দেখেছি। আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, ওইখানে একটা সংকীর্ণ ফুটপাথ, যেটা আমাদের রিয়া বা ওই দীপিকার সামনে। আমি ওকে বললাম তুই দাঁড়িয়ে পড়লি কেন রে? না আপনি আর ঋষিতা দিয়ে এদিক দিয়ে যাবেন। অন্য মেয়েরা কিন্তু ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, ও দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন, মা আসবে? না না আপনারা যাবেন, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। তা তাকে না দিয়ে কাকে দেবো আর? তো আমার মায়ের খুব ইচ্ছা স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো, সেরকম আমার দাদা বলেছিল। তো আমি মাকে জিজ্ঞাসা করবো যে তুমি একটা এক্সপিরিয়েন্স বলো। এটা স্পিরিচুয়ালিটি না, এটা ব্ল্যাক ম্যাজিক। আমি জানি না এটা ব্ল্যাক ম্যাজিক কি নেগেটিভ এনার্জি হোয়াটএভার, আমি জানি না। কিছু একটা তো ভয়ঙ্কর, কিছু একটা ভয়ঙ্কর। সেটা হলো আমার একবার অনেক বছর আগে বমির সাথে ব্লাড আসছিল। তো ব্লাড আসাতে ডাক্তার দেখানোতে গ্যাস্ট্রিকের সমস্যা, আমার গ্যাস্ট্রিকের সমস্যা সারা জীবন আছে। তো ওই সমস্যা থেকে রক্ত আসছিল, তো কমছিল না কিছুতে, তো চেহারাও খুব খারাপ হচ্ছিল। তো আমার তোর আঙ্কেলেরই এক বোন বলে, ওর
নাম ঝুমা, ওকে আমি বলি যে জানিস এরকম আমার কমছে না, তো কি করা যেতে পারে। তো ঝুমা বলেছিল ওর পরিচিত একজন আছে, তো রাঁচিতে থাকে, তার নাম অমিতা। আই এম গ্রেটফুল টু হিম যদি ভিডিওটা দেখে। তো ওই অমিতা আর বাপিতা দুজনের সাথে আমাদের পরিচয় হয়, সেটা তারাপীঠ আমাদের যেটা কিছুতেই সময় দিচ্ছিল না, এক ক্লাস সময় দিচ্ছিল। তো আমি আর আঙ্কেল যাই। তো যখন আমরা হোটেলে যাই, হোটেলের রুমে এন্টার করতে যাই, সেই সময় আমার আঙ্কেলকে খাটে বসতে দেয় আর আমাকে এটা টেবিল। আমার ইনসাল্টিং লাগে যে এরম কেন করছে। আর সেটা ডিসেম্বর মাস ছিল, বেশ ঠান্ডার সময়। অনেকক্ষণ আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে দেখি চোখ দিয়ে জল বের আসে। হঠাৎ এই লোকটার এরকম অবস্থা হচ্ছে, ভাই। আর চোখটা না ভীষণ মানে মনেই হয় যে মেডিটেশন করা, বা অলওয়েজ হোয়াইট ড্রেস। তো আমার গায়ে একটু জল পড়ে টরে এর উপর জল দেয়। আমি বলে বোঝাতে পারবো না যে কি কাঁপুনি আমার ধরলো, সে চিন্তার বাইরে। সেটা করে আমরা যেই দরজার বাইরে বেরোলাম, আমি ওকে আমি একদম পারফেক্ট। তো বললো কালকে এরকম লাল সর্বস্ব, লাল বস্ত্র সব লাল থাকবে, পরে সকালবেলা মায়ের চরণে এসে বসবে। ঠিক আছে, আমরা গেলাম, কিন্তু যাওয়ার আগে এখন আবার মায়ের চরণে নমস্কার করে যাবে। খুব ভালো কথা। আঙ্কেল সব কেনাকাটা করছে, আমি মায়ের চরণে গেছি। আঙ্কেল বলছে তুমি যাও, আমি নমস্কার করো, আমি আসবো। আমি ঠিক মায়ের চরণের কাছে গিয়ে দেখি বিশাল বড় লাইন, আর আমার পেট ব্যথা শুরু। আমি সোজা বাড়ি হোটেলে চলে এলাম, এসে আমি ওয়াশরুমে গেলাম। হোটেলে ঢুকছি যখন আমার সব পেট ব্যথা হয়ে গেল। এবার মায়ের চরণ থেকে আঙ্কেল নমস্কার, তুমি যাওনি মায়ের চরণ? আমি বললাম হ্যাঁ গেছিলাম, লাইন ছিলাম, চলেছি। লাইন? কোনো লাইনই ছিল না, একদম ঠিকঠাক, সব ঠিকঠাক আছে। আমি তো এমনি গিয়ে ফাঁকা, আমি নমস্কার করে এলাম, তুমি কেন যেতে পারবে না? শেষ পরের দিন আমরা সকালবেলা আমি স্নান টান করে লাল শাড়ি ঠাড়ি পরে যখন গেলাম, তখন অমিতদা বসেছেন, অমিতার পাশে বাপিদা বলে একজন, আমি আর আঙ্কেল, মানে তোর বাবা। তো অমিতা বললো কি দুজনের পায়ের থাইতে এরকম করে জাস্ট টাচ করে তুমি যে ঠাকুরকেই ভাবো, তুমি চোখ বন্ধ করে ভাবতে থাকো। যেই চোখ বন্ধ করছি মাথা ঘোরাচ্ছে, কোনো ঠাকুরের মুখ আসছে না। করতে 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 আস্তে আস্তে আমি আর চোখ তুলতে পারছি, আর হাতও তুলতে পারছি না, মনে হচ্ছে গলার কাছটা একটু টিপে ধরে আছে। যেই আমি ঘুমানোর একটা প্রবলেম শুরু হয়েছে। এবার তখন অমিতা বললো যে আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, আরেকটু সময়, আরেকটু। এই যে আরেকটু সময়ের পরে আমি ফিল করলাম আমার গা দিয়ে পচা গন্ধ, মানে বিশাল পচা গন্ধ গা দিয়ে বেরোলো। তারপরে এত সুন্দর সেন্টের পারফিউমের গন্ধ আমি আজ অব্দি পাইনি, এত সুন্দর মানে গোছা ধূপ ধরালে যে মোটা যে কড়া যে গন্ধটা আসে সেরকম গন্ধ। আঙ্কেল নিজেও বলেছে আঙ্কেল চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, আর আঙ্কেলও চোখ খুলতে পারছিল না, যে চোখই খুলতে পারছে, চোখ দিয়ে জল বেরিয়ে এসছে, যে এরকম হয়েছে। তো তখন আমাকে বলেছিল যে পায়েস মধ্যে কিছু একটা হয়েছে, বাট বি কেয়ারফুল, বি অ্যালার্ট। তা আমি মনে করি যে আছে তো সুপার পাওয়ার, সেটা নেগেটিভ বা পজিটিভ, বাট আছে। একদম একদম সেটাকে রেসপেক্ট করাটা আমাদের উচিত। হ্যাঁ, সেটা ডিস্টার্ব করা উচিত না সেই জায়গাটাতে, বাড়াবাড়ি করা, সেটা নিয়ে বেশি কিন্তু কারোর ক্ষতি করা উচিত না। একদম বাহাদুরি তুমি একদম তুমি কারোর ক্ষতি, এইসব পাওয়ার তুমি এই করে লোকে পয়সা দিয়ে এ করে অনেক কিছু করে সেগুলো করতে চায়, সেগুলো করা উচিত না। কোনো কাউকে এরকম ভাবে করা উচিত না। তোমার যদি প্রবলেম হয় তুমি তার থেকে দূরে সরে যাও, বা তাকে তুমি বলো যে তোমার জন্য আমার প্রবলেম হচ্ছে, বা অতটা তুমি ব্রেভ হও যে তোমার যদি কাউকে নিয়ে প্রবলেম হয় তার মুখের উপর গিয়ে তুমি বলতে পারো যে ভাই আমার কাউকে নিয়ে প্রবলেম হচ্ছে, আমি কেন পিছন পিছন এইসব বলে কিছু করবো। যাই হোক তোমার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। আমার তোমাদের সাথে কথা বলে দারুণ লাগলো, ফাটাফাটি লাগলো। আজকের দিনটা দারুণ কাটলো, ইভিনিংটা। তো এখনো তো বাকি আছে ইভিনিংটা কাটা আমাদের বাকি আছে। তো যাই হোক আজকে এইটুকুই পডকাস্ট, দেখা হবে নেক্সট টিউসডে আবার। তো তখন আশা করবো নতুন কেউ বা আমরা অন্য কিছু প্ল্যান করবো নিশ্চয়ই। তো লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না, সব করে দিতে সব হবে। করতে হবে। বাট লাস্টে এখানে আমি বলবো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো
সবাই আজকের জন্য এতটুকু শেষ। থ্যাংক ইউ ফর 120K। হ্যাঁ, ইনস্টাগ্রামে ভিউ হয়েছে, কেউ ভেবো না ইউটিউবে হয়। যাই হোক, টাটা করো সবাই, বাই।